দেখা যাবে যে শুধু যে জনবল না, যে ম্যান্ডেট, আইনি কাঠামো এবং তার সঙ্গে যে বিধিবিধান সেটিও খুব যথেষ্ট নয়। এইটি অন্য অন্য আইন শৃঙ্খলা এবং আইন বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো তার উপর নির্ভর করতে হয় এবং সেক্ষেত্রে কিছুটা তো আন্তরিকতার অভাব ইত্যাদি সবই রয়েছে। আমরা প্রথমত এই যে অপচিকিৎসার যারা শিকার তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা থাকবে এবং সেই সঙ্গে আমাদের যে চলমান যে অভিযান যার মাধ্যমে এই কথাগুলো আবার উঠে আসছে সেটির জোরদার করতে হবে। তো আমাদের প্রথম কথা ওখানে ফিরে যেতে হবে যে আমাদের স্বাস্থ্যের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতেই তো প্রাইভেট সেক্টরের ধরনের বিকাশকে যেটাকে বলা হয় নিয়ন্ত্রণের কোনো মেকানিজম সেভাবে তৈরি হয় না। সেটি এই 40 বছরে যেখানে 70% প্রাইভেট সেক্টর নিয়ে নিয়েছে, তাহলে আমাদেরকে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে যেতে হবে এবং সেজন্য এখানে আমাদের চিকিৎসক এমপি মহোদয় রয়েছেন এবং তাহলে স্থায়ী কমিটির মাধ্যমে প্রথমে দরকার হচ্ছে আইন এবং তার বিধিবিধান। দেখুন 1982 সালের অর্ডিন্যান্স দিয়ে যদি আপনি এই ধরনের কাজ করতে চান এবং এখন পর্যন্ত যদি অ্যাক্রিডিটেশন যে ল এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু জনবল থাকলেও কিন্তু সব কিছু করা যেত না। আরেকটি হলো, এটা একটু দোহায় তো হয় বটেই, কিন্তু আমরা জানি যে বিকেন্দ্রীকরণ ছাড়া শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়কে শক্তিশালী করে লাভ নাই। উনি তো বললেন 10 জন, উনি যদি বিভাগীয় পরিচালকের অফিসে যান আরও হতাশ হবেন। বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের মাত্র 2-3 জন মানুষ নিয়ে যে অসহায় অবস্থায় থাকেন, সেইভাবে কিন্তু আসলে এখন আর এই পরিদর্শন সম্ভব নয়। তাহলে আমাদেরকে আসলে পুরো বিষয়টি নিয়ে একটি সমন্বিত পরিকল্পনায় যেতে হবে এবং সেক্ষেত্রে পাবলিক সেক্টরের মানে উন্নয়ন ছাড়া পাবলিক সেক্টরকে একটা ভালো প্রতিযোগী হিসেবে দাঁড় করিয়ে তার কোয়ালিটি, মান এবং সংখ্যা এবং মানকে উন্নত করা ছাড়া শুধুমাত্র আইন শৃঙ্খলা দিয়ে প্রাইভেট সেক্টরকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আসলে রাষ্ট্র যখন স্বাস্থ্যের দায়িত্ব নেবেন, যদি প্রাইভেট সেক্টর দিয়ে মানে এখনকার বাস্তবতার কারণে, মার্কেট ইকোনমির কারণে ডিসপেন্সও করতে হয়, আইন কানুন এবং সেখানে যেটি তৌফিক কুমার ভাই বলছিলেন যে আইনের ফাঁক গলে কিন্তু বহু কিছু হচ্ছে এবং তার সাথে অবহেলা জড়িত রয়েছে। তা আমি যেটা বলবো, ট্র্যাডিশনাল মেডিসিনের এই যে হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক কিংবা ইউনানি, এই প্র্যাকটিশনারদের কিন্তু এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন সিস্টেম নেই এবং সেটার জন্য তারা কি করেন, ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি রেজিস্টার খাতায় সাইন করে ওনার এক ধরনের রেজিস্ট্রেশন নেন, যেটা কোনো কাউন্সিলের মাধ্যমে না, আইনি কোনো কাঠামো নেই। তাদের কিন্তু রেজিস্ট্রেশন যেটাকে বলা হয় একটা কাউন্সিলের মাধ্যমে, যেখানে ভোক্তাও প্রোটেক্টেড এবং তিনিও কিন্তু তারও প্রোটেকশনের দরকার, কিন্তু কোনো কিছু নেই। আমাদের স্বাস্থ্যসেবা দানকারী একমাত্র নার্স, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট ছাড়া কারো কোনো রেজিস্ট্রেশন সিস্টেম নেই। শুনতে খুব অবাক। এমনকি নেপালে হেলথ প্রফেশনাল কাউন্সিল রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, আমরা হেলথ প্রফেশনাল কাউন্সিল নেই। আপনার এই ধরনের একটা পরিস্থিতিতে অরাজকতা যেটা বললেন, সেই অরাজকতা তো শুধু চিকিৎসক নিয়ে নয়, এটা সার্বিকভাবেই অরাজকতা হতে বাধ্য এবং এই ক্ষেত্রে আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করে এবং তার জন্য যে আমরা বললাম যে অবকাঠামো এবং আইনি কাঠামো, এখন যদি আপনি ভোক্তা অধিকার আইনে যান 2009, যেখানে শুধুমাত্র পয়সা দিয়ে আপনি চিকিৎসা নেন সেটার জন্য আপনি দায়ী থাকতে পারবেন, কিন্তু যেখানে পয়সা দেন না, থিওরিটিক্যালি সরকারি সেখানে কারো কোনো দায় নাই না, এখানে কোনো আপনি ভোক্তা অধিকার আইনে যেতে পারবেন না, আপনাকে 1876 আইনে টট আইনে মামলা করতে হবে। আপনি কিভাবে আপনি এগোবেন? হ্যাঁ, এবং কাঠামো তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং তারা যাতে কাজ করে। হ্যাঁ, আমাদের মাননীয় এমপি মহোদয় ঠিকই বলেছেন যে যারা আছে তারা কাজ করছে কিনা সেটা আবার সুপারভিশন, মনিটরিংয়ের একটা ব্যবস্থা থাকতেই হবে। আরেকটি বড় বিষয় হলো, এই ধরনের সিস্টেমে কিন্তু ভোক্তা অর্থাৎ কনজিউমারের এবং জনগণের, হ্যাঁ, এটারও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। আমাদের কিন্তু অ্যাক্রিডিটেশন যদি থাকতো, এই প্রত্যেকটা রেজিস্ট্রেশন শুধু না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা স্বায়ত্তশাসিত অ্যাক্রিডিটেশন ব্যবস্থা থাকতো, তাহলে জনগণ কিন্তু কিছুটা নিজে হলো পছন্দ করতে পারতো যে কী ধরনের, আমি কোন স্ট্যান্ডার্ডে কী পয়সা নিচ্ছে। আজ পর্যন্ত কিন্তু আপনার কোনো প্রাইসিংটাও করা যায় না সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। এই ধরনের বহু কিছু রয়েছে যেটা আমরা আশা করব নতুন মন্ত্রী মহোদয় এসছেন এবং নতুন সংসদীয় কমিটি এবং নতুন সরকারের কাছ থেকে আমরা এই ধরনের একটা উদ্যোগগুলো আসলে গোড়াই ঠিক করতে হবে। হ্যাঁ, অন্যান্য ইন্ডিভিজুয়াল চলমান অভিযান ঠিক আছে, কিন্তু চলমান ওই 1-2টা শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তিও ঠিক আছে। যেমন আমি বললাম যে আপনি 3-3বার সিলগালা করেছে, ওটা দীর্ঘমেয়াদী সিলগালা করেছে, আবার তারা কার্যক্রম এর দ্বারা দীর্ঘমেয়াদী সমাধান হবে।